হ্যালো অ্যান্ড ওয়েলকাম এগেইন টু জয়ফুল লার্নিং একাডেমি বারাসাত। জয়ফুল লার্নিং একাডেমি বারাসাতের পক্ষ থেকে আপকামিং প্রাইমারি টেট 2024-এর জন্য যে ডেমো ক্লাসের ব্যবস্থা করা হয়েছিল, সেই ডেমো ক্লাসের পর্ব 2 নিয়ে চলে এসেছি এবং এই দ্বিতীয় পর্বে আমরা ইংরাজি নিয়ে আলোচনা করব। আমরা প্রথম পর্বে বাংলার একদম বেসিক লেভেল থেকে শুরু করেছিলাম এবং দ্বিতীয় পর্বে আমরা ইংরাজিও একদম বেস লেভেল থেকে শুরু করব। ইংরেজিতে আমাদের মধ্যে অনেকেই ভীত থাকি ইংরেজি সাবজেক্টটাকে নিয়ে, কিন্তু একদম ভয় পাওয়ার ঘাবড়ানোর কোনো দরকার নেই। একদম ABCD থেকে আমরা ইংরাজিটা শুরু করব। তো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসের দিকে চলে যাই। তো প্রথমেই দেখব ইংরাজি একটা ভাষা। বাংলা ভাষায় যেমন একদম ক্ষুদ্রতম একক থেকে নিয়ে শুরু করেছিলাম, তেমন ইংরাজিরও একদম ক্ষুদ্রতম একক হচ্ছে লেটার্স। এ থেকে জেড আমরা সবাই ছোটোবেলা থেকে পড়েছি, ABCD, EFGHIJKLMNOPQRSTUVWXYZ। ছোটোবেলা থেকে এ থেকে জেড পর্যন্ত আমরা সকলেই পড়েছি এবং ঠোঁটস্থ করেছি, কিন্তু এখনও আমরা পড়ব, কিন্তু একটু অন্যরকমভাবে। আমরা এ থেকে জেড পর্যন্ত লিখব একটু অন্যরকমভাবে। আর এ থেকে জেড পর্যন্ত আমাদের মোট 26টা লেটার রয়েছে। এই এ থেকে জেড পর্যন্ত আমরা যেমন বাংলাতে ক, খ এগুলোকে কি বলেছিলাম, এগুলোকে বর্ণ বলেছিলাম, তেমন ইংরাজিতে ABCD এগুলোকে আমরা কি বলি, লেটার বলে থাকি। আর এই এ থেকে জেড পর্যন্ত মোট আমাদের 26টা লেটার রয়েছে। আর এই 26টা লেটারকে একত্রে আমরা কি বলছি, ইংলিশ অ্যালফাবেট। তাহলে এই 26টা লেটারকে একত্রে আমরা বলছি ইংলিশ অ্যালফাবেটস। তাহলে আমাদের মোট লেটার কটা, 26টি, এবং এই 26টি লেটারকে একত্রে কি বলা হয়, অ্যালফাবেট বলা হয়। এবং এই অ্যালফাবেটের দুটো ভাগ রয়েছে, একটা রয়েছে ভাওয়েল, একটা রয়েছে কনসোন্যান্ট। তো ভাওয়েল কোনগুলো আমরা অনেকেই জানি বলাটা ভুল হবে, সকলেই জানি, ছোটোবেলা থেকে পড়েছি, তবু একবার ঝালিয়ে নিই বিষয়টা। AEIOU এই 5টা হচ্ছে ইংরাজিতে ভাওয়েল বা স্বরবর্ণ। আর কনসোনেন্ট কোনগুলো, BCDFGH JKLMN PQRST VWXYZ, এইগুলো হচ্ছে আমাদের কনসোনেন্ট। তাহলে মোট 5টা ভাওয়েল পেলাম এবং 21টি কনসোনেন্ট বা ব্যঞ্জনবর্ণ আমরা কিন্তু পেলাম। আচ্ছা, তো এইবার এই যে লেটারগুলো আমরা পেয়েছি, এই লেটার যদি আমরা একটা একটা করে পাশে পাশে বসাই, ঠিক বাংলায় যেমনটা বসিয়েছিলাম সেইভাবে যদি লেটারগুলো একটা একটা পাশে বসাই, যেমন এই সি সঙ্গে বসিয়েছি এর সঙ্গে বসিয়েছি টি, বসানোর পরে আমাদের একটা ফর্ম কিন্তু তৈরি হয়েছে, CAT, ক্যাট হ্যাজ আ মিনিং, দেন ইটস আ ওয়ার্ড। তাহলে কী হলো, লেটার যখন পাশাপাশি বসে এবং একটা মিনিংফুল সেন্স তৈরি করে, তখন আমরা তাকে কি বলি, ওয়ার্ড। তাহলে ওয়ার্ড আমরা কাকে বলবো, লেটারের সমষ্টি। লেটার যখন পাশাপাশি বসবে এবং তার একটা মানে কিন্তু প্রকাশ পাবে, তখন তাকে আমরা বলবো ওয়ার্ড। দেন এই ওয়ার্ডগুলো যখন আমরা পাশাপাশি বসাবো, দেন এখানে আমরা লিখেছি যে ক্যাট ইজ অ্যান অ্যানিম্যাল। ক্যাট ইজ অ্যান অ্যানিম্যাল, হাতের লেখা কিন্তু একদম জঘন্য, একটু বুঝে নিতে হবে। ক্যাট ইজ অ্যান অ্যানিম্যাল। সো এখানে ক্যাট একটা ওয়ার্ড, ইজ একটা ওয়ার্ড, অ্যান একটা ওয়ার্ড, অ্যান্ড অ্যানিম্যাল কিন্তু একটা ওয়ার্ড। তাহলে এই 4টে ওয়ার্ড আমরা পাশাপাশি যখন বসালাম, এই 4টে ওয়ার্ড পাশাপাশি বসালে দুটো জিনিস হচ্ছে, হ্যাজ আ মিনিং, এর একটা মানে আছে, অ্যান্ড মেক কমপ্লিট সেন্স অর মেক ক্লিয়ার সেন্স। তাহলে এটা দিয়ে আমরা একটা কিন্তু স্পষ্ট ধারণা পাচ্ছি যে ক্যাট ইজ অ্যান অ্যানিম্যাল, বিড়াল হয় একটা পশু। আমরা একটা স্পষ্ট ধারণা পেলাম এবং এর একটা কিন্তু মানে তৈরি হলো এই ওয়ার্ডগুলো পাশাপাশি বসার ফলে। তাই আমরা এটাকে কি বলবো, সেন্টেন্স বলবো, মানে বাক্য। তাহলে আমরা এর মধ্যে কী কী শিখলাম, ইংরাজিতে মোট বর্ণ আছে কটা, 26টা। এই বর্ণগুলোকে একসঙ্গে কী বলে, অ্যালফাবেটস বলে। এই 26টা বর্ণের মধ্যে 5টা হচ্ছে ভাওয়েল, AEIOU, বাকি 21টা হচ্ছে কনসোন্যান্ট। এবং লেটারগুলো যখন পাশাপাশি বসে যখন মিনিংফুল সেন্স তৈরি করে, তখন সেটা হয় ওয়ার্ড। এবং ওয়ার্ডগুলো যখন পাশাপাশি বসে মিনিংফুল সেন্স তৈরি করে এবং মেক কমপ্লিট অর ক্লিয়ার সেন্স, যদি একটা স্পষ্ট ধারণা দেয়, তাহলে সেটা হয়ে যাবে কি, সেন্টেন্স। এবার আমরা নেক্সট টপিকের দিকে যাই। নেক্সট আমাদের যে টপিক আলোচ্য বিষয়, সেটা হচ্ছে কি, সেমি ভাওয়েল। আচ্ছা, সেমি ভাওয়েল কাকে বলবো, এই যে ডব্লু আর ওয়াই রয়েছে, এরা কিন্তু মাঝে মাঝে ভাওয়েলের মতো আচরণ করে, তাই এদেরকে আমরা কি বলবো, সেমি ভাওয়েল বা অর্ধস্বর। যেমন টু, টুইঙ্কেল, ইয়েস, ইউ, ইয়ার। আচ্ছা, এই যে উদাহরণগুলো আমরা এখানে ব্যবহার করেছি, এই উদাহরণের মধ্যে আমরা সবসময় লক্ষ্য করব, যেমন TWO। আচ্ছা, এই ডাব্লুর সঙ্গে কিন্তু একটা ভাওয়েল রয়েছে। আমরা জানি কনসোন্যান্ট কখনো ভাওয়েলের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, যেমন বি।
বি 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 ইজ আ কনসোনেন্ট, এটা একটা কনসোনেন্ট। তো বিকে যখন আমরা উচ্চারণ করছি ভালো করে দেখেন তো, বাংলায় যখন আমরা যদি লিখি বি, বয় হর্ষি, বয় হর্ষিকার, তাহলে যদি আমরা ইংরাজিতে এটাকে লিখি কী লিখতে হয়, বি ই বি, তাহলে বি কিন্তু একা উচ্চারিত হচ্ছে না, এর সঙ্গে কিন্তু ভাওয়েল জড়িয়ে নিয়েছে। তো কনসোনেন্টের এটা স্বভাব, কনসোনেন্টের স্বভাব হচ্ছে সে ভাওয়েলের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। তো আমাদের যেহেতু ডব্লিউটা কি, ডব্লিউটা কনসোনেন্ট, সেই জন্য এ একটা ভাওয়েলের সাহায্য কিন্তু নিয়েছে, ও এর সাহায্য নিয়েছে। দেন টুইঙ্কল, এখানেও সেমভাবে দেখা যায় ডব্লুর পরে আই আছে, ইয়েস ওয়াইয়ের পরে ই আছে। এইভাবে আমরা দেখি ডব্লু এবং ওয়াই হচ্ছে সেমি ভাওয়েল, এরা মাঝে মাঝে ভাওয়েলের মতো আচরণ করে। এখানে ডব্লু এ টি ই আর ওয়াটার, ডব্লু ও আর এল ডি ওয়ার্ল্ড, ডব্লু ও আর ডি ওয়ার্ড, এগুলো কী হয়েছে, এগুলোতে ডব্লু কিন্তু প্রথমে শব্দের প্রথমে ব্যবহৃত হয়েছে। এখানে ওয়াই শব্দের প্রথমে ব্যবহৃত হয়েছে, ওয়াই শব্দের প্রথমে ব্যবহৃত হয়েছে। যখন শব্দের প্রথমে ব্যবহৃত হবে ডব্লু এবং ওয়াই, ডব্লু এবং ওয়াই যখন শব্দের প্রথমে ব্যবহৃত হবে তখন তারা অ্যাজ আ কনসোনেন্ট হিসেবে কিন্তু আমরা তাদেরকে ধরবো। তাহলে ডব্লু এবং ওয়াই যখন শব্দের মধ্যে প্রথমে থাকবে তখন তাদেরকে অ্যাজ আ কনসোনেন্ট আমরা কিন্তু ধরবো। বাট যখন লাস্টে থাকবে, নাও, এন ও ডব্লু, এন ও ডব্লু, এখানে কিন্তু ডব্লুটা কোথায় রয়েছে, শব্দের শেষে রয়েছে, তাই এখানে আমরা একে ভাওয়েল হিসেবে ধরবো। তাহলে কখনো দেখছি কনসোনেন্টের মতো আচরণ করছে, কখনো ভাওয়েলের মতো আচরণ করছে। এন ও ডব্লু, নাও, এন ও ডব্লু, নাও, এন ও ডব্লু, নাও, হর্ষৌ, ডি ডি এ ওয়াই, ডে, ডি এ ওয়াই, ডে, ডে, এ। তাহলে এই যে একার বা হর্ষৌকার এর মতো আচরণ যেগুলো হচ্ছে ডব্লু এবং ওয়াই এর, এইগুলো কিন্তু অনেকটা স্বরধ্বনির সঙ্গে মেলে, তাই এরা হচ্ছে সেমি ভাওয়েলস। আচ্ছা, আশা করি এই পর্যন্ত কারো কোনো অসুবিধা নেই, সব কিছু ক্লিয়ার আছে। তাহলে এই পর্যন্ত কী কী শিখলাম, এই পর্যন্ত শিখলাম হচ্ছে মোট 5টা ভাওয়েল আছে, 21টা কনসোনেন্ট আছে, মোট 26টা বর্ণ আছে, লেটার রয়েছে, সেগুলোকে আমরা অ্যালফাবেট বলি। এবং যখন লেটারগুলো পাশাপাশি বসে মিনিংফুল সেন্স তৈরি করে তাকে বলি ওয়ার্ড, ওয়ার্ডগুলো যখন পাশাপাশি বসে মিনিংফুল সেন্স এবং একটা কমপ্লিট সেন্স তৈরি করে তাকে আমরা কি বলি, তাকে আমরা সেন্টেন্স বলি। অ্যান্ড তারপরে শিখলাম হচ্ছে সেমি ভাওয়েলস, সেমি ভাওয়েলস কাকে বলবো, ডব্লু এবং ওয়াই, এই দুটো লেটারকে কিন্তু সেমি ভাওয়েলস বলবো। এরা কখনো কখনো কনসোনেন্টের মতো আচরণ করে, কখনো কখনো ভাওয়েলের মতো আচরণ করে। কনসোনেন্ট কখন, যখন এরা শব্দের প্রথমে ব্যবহৃত হয়, আর শব্দের শেষে ব্যবহৃত হলে এরা কী হবে, ভাওয়েল হিসেবে ব্যবহৃত হবে। দেন আমরা নেক্সট পোর্শনে চলে যাই। নেক্সট এখন আমরা কি দেখব, দ্য 44 সাউন্ডস, ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয়, খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা 2023-এর যে প্রাইমারি টেটটা হয়েছিল সেখানে একটা প্রশ্ন ছিল যে মোট কনসোনেন্ট সাউন্ড কটা। তো কনসোনেন্ট সাউন্ড সেখানে সঠিক উত্তরটা হবে কিন্তু 24টা। তো মোট ইংরাজি আমাদের যে গ্রামার রয়েছে সেখানে কটা সাউন্ড রয়েছে, দেয়ার আর 44 সাউন্ডস, 44টা সাউন্ডস রয়েছে, 44টা সাউন্ডস রয়েছে। অ্যালফাবেট কটা রয়েছে, অ্যালফাবেট কিন্তু 26টা রয়েছে, বাট সাউন্ড কটা আছে, সাউন্ড 44টা আছে। 20টা ভাওয়েল সাউন্ড রয়েছে এবং 24টা কনসোনেন্ট সাউন্ড রয়েছে। তাহলে ভাওয়েল সাউন্ড কটা রয়েছে, 20টা, আর 24টা কী রয়েছে, কনসোনেন্ট সাউন্ড। আচ্ছা, সাউন্ড বলতে কি, এই যে কে, কে সাউন্ড কি হচ্ছে, ক। আবার কে এইচ, এর সাউন্ডটা কি হচ্ছে, খ। সি এইচ, এর সাউন্ড কি হচ্ছে, চ। এইগুলোকেই আমরা কিন্তু সাউন্ড বলে থাকি, এগুলোকে আমরা সাউন্ড বলে থাকি। তো ইংরাজিতে সাউন্ড কটা আছে, 44 সাউন্ডস, তার মধ্যে 20 আর ভাওয়েল সাউন্ডস অ্যান্ড 24 আর কনসোনেন্ট সাউন্ডস। আশা করি এটা আমরা মনে রাখতে পারবো। দেন আমরা ভাওয়েল সাউন্ডসের কিছু উদাহরণ দেখব। ভাওয়েল সাউন্ডস, সি এ টি, ক্যাট, এই যে মাঝখানে যে এটা রয়েছে এর যে সাউন্ডটা রয়েছে, এই এর যে সাউন্ডটা রয়েছে, ক্যাট, ক্যাট, সি এ টি, ক্যাট, এই এর যে সাউন্ডটা রয়েছে হিসেবে এটা হচ্ছে ভাওয়েল সাউন্ড। লেগ, এল ই জি, এল ই জি, লেগ, ইয়ের উচ্চারণ কী হলো, এ, এল ই জি, লেগ। সিট, এস আই টি, সিট, এস আই টি, সিট। হ্রস্বই, হ্রস্বইকার, হ্রস্বই বা হ্রস্বইকার যে উচ্চারণটা হলো, কার, আইয়ের উচ্চারণ হলো সিট। তারপরে টপ, টি ও পি, টপ, ও এর উচ্চারণ কিসের মতো হলো, অ এর উচ্চারণ হলো। তাহলে এই যে সাউন্ডগুলো হচ্ছে এগুলো হচ্ছে আমাদের ভাওয়েল সাউন্ডস।
PIE পাই, HIGH হাই, COW কাউ, OUT আউট। তো এই সব ক্ষেত্রে দেখছি আমরা ভাওয়েল কেমনভাবে উচ্চারিত হচ্ছে, PIE পাই, এখানে আই এবং ই মিলে কিন্তু হ্রস্বই তৈরি করছে। আবার OUT আউট, ও ইউ মিলে কি তৈরি করছে, আউট, হর্ষৌ, আউ, আউ তৈরি করছে। তো এইগুলো আমাদের ডিপথং বা যৌগিক স্বর হিসেবে আমরা কিন্তু চিনি। মাঝে মাঝে আমাদের যে ভাওয়েল সাউন্ডস আছে, ভাওয়েলগুলো একের অধিক ভাওয়েল পাশাপাশি বসে মাঝে মাঝে আমাদের যৌগিক স্বর কিন্তু তৈরি করে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি PAID পেইড, এআই, এআই দুটো ভাওয়েল আছে পাশাপাশি, PAID পেইড। তাহলে উচ্চারণ কি হচ্ছে, পয়েকার হর্ষই ড, এই যে এই উচ্চারণ করলো, এই, GAIN গেইন, AI মিলে কি হলো, এই উচ্চারিত হলো। এইগুলো হচ্ছে আমাদের ভাওয়েল সাউন্ডস। দেন কনসোনেন্ট সাউন্ডস, CAP ক্যাপ, সি এর উচ্চারণ কে এর মতো, সি এর উচ্চারণ কিসের মতো হলো, কয়ের মতো হলো। পেট, PET পেট, পি এর উচ্চারণ। দেন টিপ, TIP টিপ। গ্যাপ, GAP গ্যাপ। ভ্যান, VCHAN চেন, এখানে CH এর উচ্চারণ কিসের মতো হলো, চ। থিন, THIN, TH থেকে কি হলো, থ, কিন্তু এখানে আবার THIS, এখানে TH এর উচ্চারণ কেমন হচ্ছে, দ। এই যে আমাদের বিভিন্ন লেটারের সাপেক্ষে আমাদের যে বাংলা সাউন্ডস আমরা পাচ্ছি, এগুলোই আমাদের হচ্ছে সাউন্ডস। আর এইভাবেই আমাদের মোট 44টা সাউন্ড রয়েছে। সেই তার মধ্যে 20টা হচ্ছে কি ভাওয়েল সাউন্ডস, আর 24টা হচ্ছে কি কনসোনেন্ট সাউন্ডস। আশা করা যায় এই পর্যন্ত কারো কোনো সমস্যা হয়নি। দেন আমরা সাইলেন্ট লেটার সম্পর্কে জানব। সাইলেন্ট লেটার আমরা ইংরাজিতে যখন কিছু উচ্চারণ করতে গিয়ে দেখা যায়, ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি, বেশ কিছু লেটার কিন্তু মাঝে মাঝে আমাদের উচ্চারণের মধ্যে বানানে থাকলেও আমাদের প্রোনাউন্সিয়েশনে, মানে আমরা যখন উচ্চারণ করি সেটাকে, তখন কিন্তু লুপ্ত হয়ে যায় সেটা, তখন তাকে আর খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, যেমন নি, KNEE নি, আমাদের হাঁটু, নি, KNEE নি। তো এখানে বা নাইফ, KNIFE নাইফ, আমরা ছোট থেকে এটা পড়ে আসি নাইফ। তো আমরা কিন্তু বলছি না কে নাইফ, এই যে কেটাকে সম্পূর্ণ উজ্জ করে দেওয়া হচ্ছে, শুধু আমরা নাইফটা উচ্চারণ করছি। কে আছে, বানানের মধ্যে আছে, কিন্তু একে একরকম বাদ দেওয়া হচ্ছে, একে উচ্চারণই করা হচ্ছে না। যেমন নি, KNEE নি, এখানে কি করা হচ্ছে, কেটাকে উচ্চারণই করা হচ্ছে না। তো এমন কিছু সাইলেন্ট লেটার কিন্তু আছে। সাইলেন্ট লেটার কোনগুলো, ইংরাজি বর্ণমালার প্রায় সমস্ত লেটারগুলিই কখনো না কখনো সাইলেন্ট, কোনো না কোনো শব্দে। ঠিক আছে, তো এখানে বেশ কিছু উদাহরণ দেওয়া রয়েছে, যেমন DOUBT, এখানে বি সাইলেন্ট আছে। ডাউট, আমরা বলছি না ডাউট, এখানে বিটা কি আছে, সাইলেন্ট আছে। মাসল, MUSCLE, আমরা বলছি না মাস্কেল, এখানে সিটা কি আছে, সাইলেন্ট আছে। WEDNESDAY, একটা আমরা বাঙালিরা বেশিরভাগ সময় উচ্চারণ করে ফেলি ওয়েডনেসডে, কিন্তু এর সঠিক উচ্চারণটা হচ্ছে ওয়েন্সডে। এই যে ডিটা আছে, এটা কিন্তু উজ্জ, এটা সাইলেন্ট লেটার, এটা উচ্চারণের সময় আসবে না। অটাম, AUTUMN, এক্ষেত্রে এন যেটা আছে এ কিন্তু উচ্চারণ হবে না, অটামান এমন কিন্তু হবে না, অটাম, এন আছে ঠিকই কিন্তু উচ্চারণ হচ্ছে না। তো সাইলেন্ট লেটার কী জিনিস, শব্দের মধ্যে যে লেটারগুলো থাকে, বানানে থাকে, বাট সেগুলোর প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণে লুপ্ত হয়ে যায়, উজ্জ হয়ে যায়, সেগুলো হচ্ছে সাইলেন্ট লেটার। ক্লিয়ার? ওকে, দেন আমরা এখন নেক্সট টপিকে যাব। নেক্সট টপিক, সেন্টেন্স। হোয়াট ইজ আ সেন্টেন্স? নেক্সট আমাদের যে টপিক রয়েছে সেন্টেন্স। তো আমরা একটু আগে লেটার সম্পর্কে জানলাম, এবং আমরা এটাও বললাম যে লেটার যখন পাশাপাশি বসে এবং যখন মিনিংফুল সেন্স তৈরি করে, তখন সেটা কিন্তু ওয়ার্ড হিসেবে আমরা চিহ্নিত করি। এবং ওয়ার্ড যখন পাশাপাশি বসে এবং একটা কমপ্লিট অ্যান্ড ক্লিয়ার সেন্স তৈরি করে, তখন তাকে আমরা কিন্তু বলি সেন্টেন্স। তাহলে সেন্টেন্সের দুটো জিনিস, মেক কমপ্লিট সেন্স। এই যে কমপ্লিট সেন্স, এটা কিন্তু ওল্ড ধারণা। এখন এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো ক্লিয়ার সেন্স, CLEAR, ক্লিয়ার সেন্স। তাহলে মেক ক্লিয়ার সেন্স একটা স্পষ্ট ধারণা দেবে, অ্যান্ড হ্যাজ আ মিনিং, একটা মানে কিন্তু থাকবে।
তাহলে মানে থাকলেই কিন্তু সবসময় হবে না, দুটো শর্ত পূরণ করতে হবে। মানে থাকতে হবে তো আলাদা কথা, অ্যান্ড ক্লিয়ার একটা মিনিং থাকবে। মানে আমি যেটা বলতে চাইছি সে বিষয়ে একটা যথোপযুক্ত আমার মানে কিন্তু প্রয়োজন রয়েছে, একটা স্পষ্ট স্বচ্ছ মানের কিন্তু প্রয়োজন রয়েছে। যেমন আমরা নিচে কিছু উদাহরণের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবো। এখানে রয়েছে রাম ইজ আ, রাম ইজ আ। আমি আপনাকে বললাম যে রাম ইজ আ, রাম হয় একটি। আপনি কিছুই বুঝলেন না, আমার কোনো মনের ভাবই প্রকাশ পেল না। দের ইজ নো ক্লিয়ার সেন্স ইন দিস সেন্টেন্স, সো দিস ইজ নট আ সেন্টেন্স। এটাকে সেন্টেন্স হিসেবে গ্রান্টেডই করা যাবে না। রাম ইজ আ, কোনো মনের ভাব প্রকাশ পাচ্ছে না, কোনো সেন্স প্রকাশ পাচ্ছে না। হ্যাঁ, মিনিং আছে, রাম ইজ আ এর মিনিং আছে যে রাম হয় একটি, বাট এর কোনো ক্লিয়ার এবং কমপ্লিট সেন্স কিন্তু আসছে না। তাই আমরা কি বলবো, রাম ইজ আ বয়। আমরা যখন বলবো রাম ইজ আ বয়, তখন কিন্তু এর একটা কমপ্লিট অ্যান্ড ক্লিয়ার সেন্স আমরা পাচ্ছি। দেন দ্য স্কাই ইজ, দ্য স্কাই ইজ, দ্য স্কাই ইজ কি, হোয়াট? আমি আপনাকে বললাম যে দ্য স্কাই ইজ, আপনি আমাকে ঘুরিয়ে প্রশ্ন করলেন হোয়াট, দ্য স্কাই ইজ হোয়াট। আপনি কী বলতে চাইছেন সেটা তো ক্লিয়ার করে বলতে হবে। আমি এখন আপনার সামনে গিয়ে বললাম আকাশটি হয়, হ্যাঁ, তো আকাশটি হয় কি, তারপরে তো কিছু বলতে হবে রে বাবা, নাহলে আমি বুঝবো কী করে? তো দ্য স্কাই ইজ ব্লু, আমি যখন বললাম দ্য স্কাই ইজ ব্লু, দেন ইট হ্যাজ ক্লিয়ার অ্যান্ড কমপ্লিট অ্যান্ড মিনিংফুল সেন্স, সো দিস ইজ আ সেন্টেন্স, দিস ইজ নট আ সেন্টেন্স। দেন দ্য ম্যাঙ্গো ইজ, এখানেও আবার এগেইন দিস ইজ আ রং সেন্টেন্স, দিস ইজ নট আ, দিস ইজ নট আ সেন্টেন্স। ইফ আই সে দ্য ম্যাঙ্গো ইজ সুইট, আমটি হয় মিষ্টি, এখানে কিন্তু আমি একটা ক্লিয়ার এবং কমপ্লিট সেন্স বোঝালাম এবং এটার একটা মানেও আছে। তাহলে এটা কি হবে, এটা একটা সেন্টেন্স হিসেবে গ্রান্টেড হবে। দেন কি রয়েছে, রনি হ্যাজ 4 লেগ। রনি একটা মানুষের নাম, রনি একটা ছেলের নাম, তো রনি হ্যাজ 4 লেগস। বাক্যটা কিন্তু মানে রয়েছে, বাক্যটা কিন্তু কমপ্লিট মানে রয়েছে। রনি হ্যাজ 4 লেগস, বাক্যটার কিন্তু হ্যাজ আ মিনিং বাট নট আ সেন্স। বাক্যের কিন্তু মিনিং আছে বাট সেন্স নেই। তার মানে কি, রনি হ্যাজ 4 লেগস, রনির 4টে পা আছে। তো রনি একটা ছেলে, তো তার কীভাবে 4টে পা থাকতে পারে? এখানে যদি আমি বলতাম যে গরুর 4টে পা আছে, তাহলে এটা কিন্তু একটা সেন্টেন্স হিসেবে গ্রাহ্য হতো। বাট রনি হ্যাজ 4 লেগস, দিস ইজ নট আ সেন্টেন্স। আমি যদি বলি রনি হ্যাজ 2 লেগস, দেন ইট ইজ আ সেন্টেন্স, দেন ইট ইজ আ সেন্টেন্স, বিকজ দিস সেন্টেন্স হ্যাজ কমপ্লিট অ্যান্ড ক্লিয়ার সেন্স উইথ আ মিনিং। এটার একটা মিনিংও রয়েছে এবং কমপ্লিট অ্যান্ড ক্লিয়ার সেন্সও রয়েছে, তাই এটাকে আমরা বাক্য হিসেবে গ্রান্টেড করব। বাট রনি হ্যাজ 4 লেগস, দিস ইজ নট আ সেন্টেন্স। ঠিক তেমনভাবেই পরের সেন্টেন্সটা যদি আমরা দেখি, দ্য কাউ সিংস, গরু গান গায়। তো গরু কি গান গায় না? সে কবির চোখে গান গেতে পারে, কিন্তু বাস্তবে কি গায়? দ্য কাউ সিংস, গরু কি কখনো গান গেতে পারে? গায় না। তো দ্য কাউ সিংস এটাও কোনো বাক্য হিসেবে গ্রাহ্য হবে না। তো সেন্টেন্স কী জিনিস? সেন্টেন্স এক কথায় হলো আমরা বাক্য যখন পড়েছিলাম বাংলাতে, তো তখন আমরা কি দেখেছিলাম? তখন আমরা দেখেছিলাম কিছু ওয়ার্ড পাশাপাশি বসবে, কিছু ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসবে, আর কি করবে? মনের ভাব প্রকাশ করবে, আর কি হবে? অর্থপূর্ণ একটা ভাব কিন্তু প্রকাশ করবে। তাহলে ওয়ার্ড ওয়ার্ড যুক্ত হলো, এর মিনিং হলো, আর কি হতে হবে? ক্লিয়ার সেন্স হতে হবে। তাহলে মিনিং হতে হবে, ক্লিয়ার অ্যান্ড কমপ্লিট সেন্স হতে হবে, তবেই তাকে আমরা কি বলবো? বাক্য বলবো। ক্লিয়ার? আচ্ছা, দেন আমরা একটা এক্সাম্পল দেখে নিই। কী আছে এখানে? এখানে একটা কথোপকথন আছে টিচার অ্যান্ড স্টুডেন্টসের মধ্যে। টিচার বলছে, হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক? তুমি কি তোমার বাড়ির কাজটি করেছো? স্টুডেন্ট বলছে ইয়েস। দেন টিচার আবার বললো অল রাইট। আচ্ছা, হঠাৎ করে এই এক্সাম্পল দেওয়ার কারণটা কি? এই এক্সাম্পল যে দেওয়া হলো, এটার মধ্যে দিয়ে একটা জিনিস কিন্তু বোঝানোর চেষ্টা করা হয়েছে। ভালো করে লক্ষ্য করো, হ্যাভ ইউ ডান ইউর হোম টাস্ক? টিচার যখন জিজ্ঞাসা করছে তুমি কি তোমার বাড়ির কাজটি করেছো, তো এখানে আমরা কটা ওয়ার্ড দেখতে পাচ্ছি? হ্যাভ একটা ওয়ার্ড,
ইউ একটা ওয়ার্ড, ডান একটা ওয়ার্ড, ইয়োর একটা ওয়ার্ড, হোম একটা ওয়ার্ড, টাস্ক একটা ওয়ার্ড। এতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে কিন্তু একটা বাক্য তৈরি হলো। সো দিস সেন্টেন্স ইজ আ মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্স। এখানে কিন্তু অনেকটা ওয়ার্ড রয়েছে, এখানে অনেকটা ওয়ার্ড রয়েছে, একের বেশি রয়েছে, একাধিক শব্দ রয়েছে, তাই এটা মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্স। বাট পরেরটায় যখন স্টুডেন্ট উত্তর দিচ্ছে ইয়েস, হ্যাঁ, তাহলে এটাও একটা বাক্য। তাহলে ইয়েস বলার মাধ্যমে ছাত্রটিও একটা বাক্য কিন্তু প্রকাশ করলো, এখানেও তার মনের একটা ভাব প্রকাশ পেল, এবং এখানেও একটা ক্লিয়ার মিনিং অ্যান্ড ক্লিয়ার অ্যান্ড কমপ্লিট সেন্স কিন্তু আমরা পেলাম যে তুমি কি তোমার বাড়ির কাজ করেছো, হ্যাঁ। যে হ্যাঁ বলার মধ্যে দিয়ে কিন্তু একটা বাক্য ছাত্রটা বলল। তো এটা কি, এটা সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্স, দিস ইজ আ সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্স। এখানে একটাই শব্দ দিয়ে একটাই বাক্য কিন্তু বলা হয়েছে। দেন আমাদের টিচার বলছেন অল রাইট, ওকে ঠিক আছে, অল রাইট ঠিক আছে। তাহলে অল রাইট এখানে ভালো করে দেখলে, খেয়াল করে দেখলে বোঝা যাবে যে এর মধ্যে কিন্তু কোনো ভার্ব নেই। তাহলে দিস সেন্টেন্স ইজ আ ভার্বলেস সেন্টেন্স। তাহলে সেন্টেন্স কিন্তু অনেক প্রকার হতে পারে, সেন্টেন্স অনেক প্রকারের হতে পারে। কথোপকথন আমরা যখন করি তখন ভার্বলেস সেন্টেন্স আমরা ইউজ করতে পারি, আমরা মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্স ইউজ করতে পারি, ওয়ান ওয়ার্ডেড আর সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্স কিন্তু ইউজ করতে পারি। ঠিক তেমনভাবে আরেকটা উদাহরণের দিকে লক্ষ্য করা যাক। হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম। আমরা জানি গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী সঠিক সেন্টেন্স কিন্তু এটা, হোয়াট ইজ ইয়োর নেম। আমরা যখন লিখব, তো আমরা যখন লিখব যে তোমার নাম কি, তখন কিন্তু আমরা এইভাবেই লিখি হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি। কিন্তু আমরা যখন কথোপকথন করি, সেই কথোপকথনের সময় অনেক সময় দেখা যায় আমরা বলি নেম প্লিজ, তখন অপরপক্ষে যে আছে সে তার নামটা বলে, এক্স ওয়াই জেড যাই হোক। তো আমরা যখন কথোপকথনে আমরা বাক্য ব্যবহার করি, তখন অনেক সময় আমরা ভার্বলেস বাক্য কিন্তু ব্যবহার করে থাকি। এখানে যেমন বললাম হোয়াট ইজ ইয়োর নেম, ইজ হেল্পিং ভার্ব ব্যবহার করলাম, বাট এখানে শুধু নেম প্লিজ এর মধ্যে দিয়ে আমরা কাজ মিটিয়ে দিচ্ছি, কোনো ভার্ব নেই, কোনো হেল্পিং ভার্ব নেই, কিছুই নেই। এমনই মাঝে মাঝে যখন আমরা ট্রেনে ভ্রমণ করছি, ট্রেনে ভ্রমণ করতে করতে আমাদের টিকিট চেকার যখন আসেন, তখন হোয়ার ইজ ইয়োর টিকিট, যদি বলেন হোয়ার ইজ ইয়োর টিকিট, তোমার টিকিট কোথায়। তো এইটা এত বড় না বলে তিনি যদি বলেন হ্যাঁ টিকিট প্লিজ, তো তখন কী করতে হবে, আমাদের টিকিটটা দেখাতে হবে। তো টিকিট প্লিজ, এই যে টিকিট প্লিজ বলার মাধ্যমে কিন্তু তিনি সম্পূর্ণ বাক্যটা বোঝাতে চাইছেন। আমরা যখন লিখবো তখন কিন্তু এইভাবে লিখবো না, কিন্তু এগুলো কথোপকথনে ব্যবহৃত হয় বেশিরভাগ সময়। তো কথোপকথনে এই জাতীয় ভার্বলেস সেন্টেন্স কিন্তু আমরা ইউজ করে থাকি। আশা করা যায় এই পর্যন্ত সকলের ক্লিয়ার হয়েছে। দেন আমরা নেক্সট পোর্শনে যাব। নেক্সট পোর্শন, আ সেন্টেন্স মে নট সামটাইমস, তাহলে এখানে কি লেখা আছে, আ সেন্টেন্স মে নট সামটাইমস কনভে আর কমপ্লিট সেন্স অ্যাজ আ সেন্টেন্স মে বি এক্সটেন্ডেড ফ্রম ওয়ান টু আ বিগার ওয়ান। আচ্ছা, তাহলে একটা আমাদের ওল্ড, আগেই বলেছি, আগে যখন সেন্টেন্স নিয়ে আলোচনা করছিলাম তখন বলেছি যে আমাদের একটা ওল্ড ধারণা প্রচলিত আছে, যেটা কি কমপ্লিট সেন্স কিন্তু থাকতে হবে। আমরা একটা বলে থাকি যে কমপ্লিট সেন্স, একটা বাক্যের কমপ্লিট সেন্স থাকতে হবে। তাহলে এক বা একাধিক শব্দ, যেটা আমরা ছোটোবেলা থেকে মুখস্থ করে আসি, এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে যখন তার সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে, তখন তাকে আমরা কী বলি, বাক্য বলি বা সেন্টেন্স বলি। এমনটা কিন্তু নয়, এমনটা কিন্তু নয় বলতে কি, এটা কি আমরা যেটা শিখেছি তাহলে ভুল না, সেটা ভুল নয়, অবশ্যই কমপ্লিট হতে হবে, বাট তার সঙ্গে কি হতে হবে, ক্লিয়ার সেন্স হতে হবে, ক্লিয়ার সেন্স হতে হবে, ক্লিয়ার সেন্স হতে হবে। তাহলে কমপ্লিট হলে কি হবে না, হ্যাঁ কমপ্লিট হলে হবে, কিন্তু কমপ্লিট সেন্টেন্স কখনো কখনো কী করা যায়, কমপ্লিট সেন্টেন্স কখনো কখনো কী করা যায়, মে বি এক্সটেন্ডেড, তাকে এক্সটেন্ড করা যায়, তাকে বাড়ানো যায়। যেমন ফর এক্সাম্পল আমি এখানে যে বলি আ ম্যান ইজ টেকিং রেস্ট, আ ম্যান ইজ টেকিং রেস্ট, একটা মানুষ বিশ্রাম নিচ্ছে, আ ম্যান ইজ টেকিং রেস্ট, এটা একটা বাক্য, দিস ইজ আ সেন্টেন্স। বাট ইউ মে এক্সটেন্ড দিস সেন্টেন্স, আ টায়ার্ড ম্যান ইজ টেকিং রেস্ট। আমি যদি এখানে একটা শব্দ শুধু জুড়ে দিই, আর টায়ার্ড, একটা ক্লান্ত মানুষ কী করছে, টেকিং রেস্ট, বিশ্রাম নিচ্ছে, তাহলে আমি জাস্ট এখানে কী করলাম, একটা শব্দ কিন্তু এক্সটেন্ড করে দিয়েছি। তাহলে এটাও সেন্টেন্স, এটাও সেন্টেন্স, বাট এখানে কি হচ্ছে, এটাতেও একটা ক্লিয়ার ভাইব আমরা পাচ্ছি, একটা ক্লিয়ার সেন্স আছে, এটাতেও একটা ক্লিয়ার সেন্স আছে, কিন্তু কমপ্লিট না বললেও চলে। কেন? কারণ আ ম্যান ইজ টেকিং রেস্ট আমরা এটাকে এক্সটেন্ড করতে পারছি, আর টায়ার্ড ম্যান ইজ টেকিং রেস্ট তাকে যদি আরও এক্সটেন্ড করতে চাই তো আরও এক্সটেন্ড আমরা করতে পারি, আর টায়ার্ড ম্যান ইজ টেকিং রেস্ট আন্ডার আ ট্রি,
আরও কিছুটা এক্সটেন্ড করে দিলাম। এইভাবে যদি আমি আরও এক্সটেন্ড করতে চাই তো দেন এরপরে আমরা এটাও বসাতে পারি, আর টায়ার্ড ম্যান ইজ টেকিং রেস্ট আন্ডার আ ট্রি হুইচ ইজ বাই দ্য সাইড অফ রোড, যে গাছটা যে গাছটা রয়েছে তোমার রাস্তার ধারে। তাহলে আমি কিন্তু কমপ্লিট কখনোই হচ্ছে না, আমি যত দূর একে টেনে টেনে নিয়ে যাচ্ছে তত দূর যাচ্ছে। সেই জন্য আমাদের শুধু ক্লিয়ার সেন্স বোঝালেই আমরা তাকে সেন্টেন্স বলবো, কমপ্লিট বলবো না। ওকে, তো এখানে একটা উদাহরণ আমরা দেখছি যে কি আছে, গোজ হি টু স্কুল। তো এটা কোনো আমাদের ইংরাজি গ্রামার অনুযায়ী এটা কোনো বাক্য নয়। তো বাক্য করতে গেলে কী করতে হবে আমরা সবাই জানি, হি গোজ টু স্কুল। হি গোজ টু স্কুল কী করতে হবে, আমাদের সাবজেক্ট আনতে হবে আগে, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট জুড়ে কিন্তু আমাদের একটা সেন্টেন্স তৈরি হচ্ছে। ওকে, গোজ হি টু স্কুল হচ্ছে না, তাহলে হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আমরা ছোটো থেকে শিখেছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট মিলে সেন্টেন্স হয়। তো সেই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হিসেবে আমরা যখন তাকে সাজাবো ইন আ প্রপার অর্ডার অফ ওয়ার্ডস অ্যান্ড উইথ আ ক্লিয়ার মিনিং, দেন ইট উইল অ্যাপিয়ার অ্যাজ আ সেন্টেন্স ইন ফ্রন্ট অফ ইউ। যখন তুমি কিছু শব্দকে প্রপার অর্ডার অফ ওয়ার্ডস অনুযায়ী, মানে কিছু শব্দকে প্রপার অর্ডার অনুযায়ী যখন তুমি সাজাবে, প্রপার অর্ডার মিন্স সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। প্রপার অর্ডার্স মিন্স দ্য অর্ডার হুইচ ইজ ইন ইংলিশ গ্রামার তোমাকে যে অর্ডারটা শিখিয়েছে সেই অর্ডারে যখন, সেই প্রপার অর্ডারে তুমি যখন সাজাবে শব্দগুলোকে এবং তার একটা ক্লিয়ার মিনিং তোমার সামনে উঠে আসবে, তখনই সেটাকে একটা সেন্টেন্স বলা যাবে। তাহলে ফর অ্যান এক্সাম্পল, আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। আই প্লে ক্রিকেট, এখানে আই সাবজেক্ট, প্লে ভার্ব অ্যান্ড ক্রিকেট অবজেক্ট। এই অর্ডার অনুযায়ী যখন আমি এটাকে সাজালাম যে আমি ক্রিকেট খেলি, তখন এটা কিন্তু হয়ে গেল একটা সেন্টেন্স। এবং এই সেন্টেন্সের মধ্যে আমরা কী পেলাম, একটা ক্লিয়ার মিনিং পেলাম এবং প্রপার অর্ডার অফ ওয়ার্ডস কিন্তু আমরা পেলাম। কিন্তু যদি আমরা বাংলাতে দেখি, বাংলাতে এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিন্তু চলে না, বাংলাতে একটু অন্যরকম। বাংলাতে যদি আমি বলি আমি ভাত খাই, বা এই আই প্লে ক্রিকেটটাকেই যদি আমি বলি, তাহলে আমি কীভাবে বলবো, তখন আমাকে বলতে হবে আমি এখানে যে প্লেটা রয়েছে খেলাটা একদম লাস্টে চলে যাবে, খেলি, মাঝখানে কী হবে ক্রিকেট, তাহলে আই প্লে ক্রিকেট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট ছিল। সাবজেক্ট কে খেলে ক্রিকেট, আমি খেলি। ভার্ব কী করে, খেলে। প্লে অবজেক্ট কী খেলে, ক্রিকেট খেলে। তাহলে এই যে কর্তা, তারপরে কর্তা ক্রিয়া কর্ম, এটা ইংলিশ সেন্টেন্স সাজানোর নিয়ম। তার মানে ইংলিশে যে প্রপার অর্ডারটা বলা হয় সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, কর্তা ক্রিয়া কর্ম। কিন্তু আমরা যখন বাংলাতে, আমাদের সচরাচর আমাদের মাতৃভাষা বাংলা, তো বাংলাতে যখন আমরা কোনো বাক্য প্রকাশ করি, তখন আমরা কি করি, প্রথমে সাবজেক্টের জায়গায় থাকে, কর্তা প্রথমে থাকবে, কিন্তু কর্তার পরে কর্ম হবে, তারপরে কিন্তু আমরা কীকে দেখতে পাই, আমাদের ভার্ব বা ক্রিয়াকে দেখতে পাই। ঠিক আছে, তো এই ছিল আমাদের লেটার থেকে সেন্টেন্স পর্যন্ত একটা বেসিক ধারণা, যেটা ক্লাস 5 পর্যন্ত শিখিয়ে দেওয়া হয়, যেটা 1 to 5 মধ্যেই শিখিয়ে দেওয়া হয়। তো সেই 1 to 5 আমরা ভবিষ্যতে প্রাইমারি স্কুলের হবু শিক্ষক সবাই, তো আমরা ভবিষ্যতে গিয়ে আমাদের স্টুডেন্টদেরকে পড়াবো। তো আমাদের তাদের লেভেল থেকে শিখতে হবে, একদম বেসিক জিনিস থেকে আমাদেরকে শিখতে হবে। তো এই পর্যন্ত ছিল সেন্টেন্স। আমরা আজকে কী শিখলাম, লেটার শিখলাম, আর সেমি ভাওয়েলস শিখলাম, সাইলেন্ট ওয়ার্ড সম্পর্কে শিখলাম, দেয়ার আর 44 সাউন্ডস, 44টা সাউন্ড সম্পর্কে জানলাম, এবং সেন্টেন্স সম্পর্কে আমাদের একটা ধারণা কিন্তু তৈরি হলো। তারপরে আমরা দেখি সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, উদ্দেশ্য এবং বিধেয়। সাবজেক্ট মানে হচ্ছে উদ্দেশ্য, প্রেডিকেট মানে বিধেয়। মানে আমি তোমাকে ভালোবাসি, তাহলে আমি তোমাকে ভালোবাসি, এই যে এখানে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। আচ্ছা, ওটা একটু খটোমটো হয়ে যাবে, একদম সিম্পল বলি, মনে করো যে আমি ভাত খাই, আই ইট রাইস। তো এখানে আই কে খায়, খাই, আমি খাই, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। সাবজেক্টকে উদ্দেশ্য,
যার সম্পর্কে বলা হচ্ছে, আমার সম্পর্কে বলা হচ্ছে। সো আমিটা হচ্ছে কি উদ্দেশ্য বা সাবজেক্ট, আর আমার সম্পর্কে কী বলা হচ্ছে, আমি ভাত খাই, তাহলে ভাত খাওয়াটা হচ্ছে প্রেডিকেট বা বিধেয়। তো তেমনই একটা উদাহরণ দেখা যাক, দ্য বয়, ছেলেটি, গড দ্য প্রাইজ পেয়েছিল। দ্য ইন্টেলিজেন্ট বয় গড দ্য প্রাইজ ফর, আচ্ছা এখানে প্রাইজ বানানটা একটু মিস্টেক আছে, গড দ্য প্রাইজ ফর স্ট্যান্ডিং ফার্স্ট ইন দ্য এক্সাম। পরীক্ষায় প্রথম হওয়ার জন্য তাকে কী করা হয়েছিল, পরীক্ষায় প্রথম হওয়ার জন্য তাকে প্রাইজ দেওয়া হয়েছিল। কাকে? দ্য ইন্টেলিজেন্ট বয়কে। দ্য ইন্টেলিজেন্ট বয় বা মেধাবী ছেলে, এটা হচ্ছে সাবজেক্ট। এর সম্পর্কে যেটা বলছি সেটা হচ্ছে প্রেডিকেট বা বিধেয়। দ্য বয়, ছেলেটি সম্পর্কে বলছি কি, সে প্রাইজ পেয়েছিল, তাহলে ছেলেটি হচ্ছে সাবজেক্ট বা উদ্দেশ্য। তারপরে হচ্ছে কি, যা বলছি আমি ছেলেটি সম্পর্কে, গট দ্য প্রাইজটা পেয়েছে, সেটা হচ্ছে প্রেডিকেট বা বিধেয়। আচ্ছা, এই যে সেন্টেন্স সম্পর্কে আমরা জানলাম, এই সেন্টেন্স আমরা যখন তৈরি করব, সেন্টেন্সের মধ্যে কী ব্যবহার করব আমরা, বিভিন্ন ধরনের শব্দ কিন্তু সেন্টেন্সের মধ্যে ব্যবহার করব। তো এই শব্দ ব্যবহার অনুযায়ী বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন নামে কিন্তু পরিচিত হয়। মানে সব শব্দের যে কাজ একই রকম হবে তা তো নয়। আমি শব্দের মাধ্যমে একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, ভাত খাই, তো এখানে এই যে শব্দের বাক্যের মধ্যে যখন আমরা ব্যবহার করছি আমি, তা আমিটা এখানে সাবজেক্ট হয়ে যাচ্ছে, ভাতটা এখানে অবজেক্ট হয়ে যাচ্ছে, খাইটা এখানে ভার্ব হয়ে যাচ্ছে। তো কেন হচ্ছে? সবই তো শব্দ। তো যখন বাক্যের মধ্যে ব্যবহার করছি তখন সাবজেক্ট ও অবজেক্ট ও ভার্ব কেন হয়ে যাচ্ছে? হ্যাঁ, তো এই সেন্টেন্স যে আছে না, তো সেন্টেন্সকে আমরা প্রথমে একটা ট্রিক মনে রাখি। তো সেন্টেন্সের মধ্যে কটা লেটার আছে? SENTENCE, মোট 8টা লেটার আছে। তো এই সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের 8 রকম শব্দের প্রয়োজন হয়, 8 রকম শব্দ বা পদের প্রয়োজন হয়। সেই 8 রকম পদকে আমরা কি বলি? পার্টস অফ স্পিচ বলে ডাকি। আমাদের যেমন শরীরের মধ্যে বিভিন্ন জিনিস রয়েছে, নাক, চোখ, কান, চুল, হাত, পা, এগুলোকে আমরা কি বলি? বডি পার্টস। তো তেমনই সেন্টেন্সের যে পার্টস রয়েছে, সেন্টেন্সের মধ্যে যে 8 ধরনের পদ ব্যবহৃত হয়, সেই পদগুলোকে আমরা কি বলি? পার্টস অফ স্পিচ বলে ডাকি। সেই পার্টস অফ স্পিচ 8 প্রকার। সেই 8 প্রকারের মধ্যে কী রয়েছে? নাম যারা বোঝায় তারা হচ্ছে নাউন, যে শব্দগুলোর মাধ্যমে আমরা নাম বোঝাই তারা হচ্ছে নাউন। প্রোনাউন, নামের বদলে ব্যবহৃত হয়, সে হচ্ছে প্রোনাউন। ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, কাজ বোঝায়। অ্যাজেক্টিভ, দোষ, গুণ, বিশেষত্ব বোঝাবে, অ্যাজেক্টিভ দোষ, গুণ, বিশেষত্ব বোঝাবে, সেটা হচ্ছে অ্যাজেক্টিভ। অ্যাডভার্ব, এ কী বোঝাবে? এ হচ্ছে ভার্বের দোষ, গুণ, বিশেষত্ব বোঝাবে। প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন, মোট 8টা তাহলে ভাগ রয়েছে। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই শব্দগুলোই বিভিন্ন সময় পাশাপাশি বসে আমাদের ক্লিয়ার অ্যান্ড কমপ্লিট সেন্স উইথ মিনিং যখন দেয় তখনই হয় সেন্টেন্স। আর সেন্টেন্সের মধ্যে এই 8 ধরনের পদ ব্যবহৃত হয়। তো এরপর আমরা শিখব নাউন সম্পর্কে। পরের দিন যে ক্লাস আমরা নেব সেই ক্লাসে আমরা শিখব নাউন কাকে বলে, নাউন কয় প্রকার ও নাউন কী কী। তো আজকে আমাদের এই ছিল ইংরাজি টোটাল ক্লাস। ইংরেজি এই পর্যন্তই আমরা আজকে শেষ করছি। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। নেক্সট ক্লাস আমরা নাউন নিয়ে আলোচনা করব, এবং সকলে একটা পজিটিভ ভাইব নিয়ে প্রিপারেশন শুরু করো। একদম বেসিক থেকে শুরু করা হবে এবং একদম অ্যাডভান্সে শেষ করা হবে। এমনটা নয় যে আজকে ABCD পড়ালো স্যার মানে হচ্ছে নেক্সট দিনও এইভাবে চলবে, এমনটা নয়। একদম ABCD থেকে শুরু করে আমরা একদম লাস্ট অ্যাডভান্স যে টপিক রয়েছে সেই অ্যাডভান্স টপিক পর্যন্ত এগিয়ে যাব, এবং আপকামিং যে প্রাইমারি টেট রয়েছে তাতে অনেক অনেক ভালো ফল করব। চলো, অনেক অনেক ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ এভরিওয়ান।